ট্যাক্সেশনের বিষয়ে কিছু কাজ আছে, যেমন হচ্ছে খেয়াল করো, 80 মার্কের প্রশ্ন হয় সেটা ঠিক আছে, যেমন আমরা অ্যাকাউন্টিং এ যে ক্লাস করতেছি ওইখানে অনেকগুলো ম্যাথ আসবে। আর ট্যাক্সেশনে তোমাদের জানা আছে কিনা দেখো, ওইখানে 50-50 ম্যাথ আসে, থিওরি আসে। এটা কি জানো? না স্যার। পার্ট বি তে খুব কম ম্যাথ আসে, হয়তো বা তিনটা দুইটা বা তিনটা, একটা না, এইভাবে হয় দুইটা বা তিনটা, বাকিগুলো প্রশ্ন। তাহলে 8টার মধ্যে দুইটা যদি ম্যাথ আসে, অঙ্ক আসে, তাহলে প্রশ্ন আসলো কয়টা? 6টা। আর পার্ট সি তে গিয়ে দেখবা সর্বোচ্চ 4টা ম্যাথ আসে, বাকিগুলো প্রশ্ন আসে, বা 5টা ম্যাথ, ওইটা কোনো সময়। কিন্তু নিয়মটা হচ্ছে এই বইয়ের 50% ম্যাথ, 50% প্রশ্ন। তাহলে এই তো ওই অ্যাকাউন্টিং এর জন্য তোমাদের কোনো প্রশ্ন পড়তে হবে না, সবগুলো অঙ্ক দিয়ে লিখতে পারবা। আর কিছু যদি কেউ পড়ে তাহলে কোনো সমস্যা না। এখন এখানে বিষয় হচ্ছে, এই বইয়ের ক্ষেত্রে শুধু ম্যাথ নিয়ে বসে থাকলে হবে না, এখানে কি করতে হবে? প্রশ্ন করতে হবে, বুঝতে পারছো? জি স্যার। প্রশ্নের জন্য কিছু প্রশ্ন আমি সিলেক্ট করে দিব না, যে ওইগুলা তোমাদের প্রত্যেক চ্যাপ্টারের জন্য ওইগুলা। আর সাজেশনে তো তোমরা অন্য বছর এমনি পড়ে আসছো, যেমন ফার্স্ট ইয়ারে যে থিওরি বই ছিল ওইগুলোর প্রশ্ন শিখো নাই? কিভাবে পড়ছিলা? 99% দেখে নাকি সবগুলা? শাল পড়ছি স্যার শুধু। তাহলে এখন ওইভাবে পড়লেই হবে, সালের যেগুলো আছে বা জায়গা দেওয়া আছে ওইগুলা। তাহলে মূল পয়েন্টে হচ্ছে আমাদের আলোচনার বিষয় কি, এই বইয়ের সবগুলা অঙ্ক আসবে না, এই বইয়ের কি আসবে? অর্ধেক প্রশ্ন আসবে, প্রশ্ন লিখতেও হবে, তাই শুধু অঙ্ক না, প্রশ্নও পড়া লাগবে। আর এই বইটা সহজ, কঠিন না। কথাবার্তা সহজ, নিয়মগুলা খুব যে কঠিন তাও না। এখন প্রথম আমরা আজকে যে পাঠ শুরু করবো, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর আমরা প্রথম পাঠ করছিলাম, কার মনে আছে? নাম কি বলতো? অ্যাকাউন্টিং এর প্রথম যে পাঠ আমরা অঙ্ক করছিলাম সেই পাঠের নাম কি ছিল? ভুলে গেছে, মনে আছে কারো? স্যার ব্যাট। বেট, ওই যে একজনের মনে আছে। বেটের সময় মনে করে দেখো তো, বলছিলাম যে ট্যাক্সেশনের যখন আমরা ক্লাস করব তখন ওই বেটের যে অঙ্কটা আমরা এখানে ইংলিশ করতেছি, ট্যাক্সেশনে আমরা করব ওইটা ইংলিশ না বাংলা? বাংলা। বাংলা। তাহলে ওই চ্যাপ্টারটা হুবহু এখানে সেম, শুধু এখানে ছিল ইংলিশ আর এখানে হচ্ছে বাংলা। জি স্যার। তাহলে বাংলা যে বললাম, বাংলার জন্য প্রথম থেকে ফোর্থ ইয়ার পরীক্ষা, এটা জানো? অনার্সের পরিচিত আছে কেউ? আসো স্যার একজন। ফোর্থ ইয়ারের নিয়ে খুব ঝামেলা আছে এগুলা, পরীক্ষা তো তাদের পরশুদিন, তাই। তাহলে যেটা বললাম, এখানে বিষয় হচ্ছে কি, ওইখানে ছিল ইংলিশ, এখানে হচ্ছে বাংলা। এখন আজকে যে সকালে তোমার একটা পেজ দিছিলাম লেখার জন্য, লিখছো তো? জি স্যার। জি স্যার। দুজনে লিখছো? জি স্যার। ওইটা জি বাংলা স্যার। ইংলিশ কি বোঝা গেছে নাকি মনে হয়েছে নতুন? স্যার বোঝা গেছে, এটা ক্লাস 9 অঙ্কটা করানো হয়েছিল। তাহলে এই পার্টে আমাদের তেমন কোনো কাজ নাই। যেমন আজকে আমি তোমাদের 4টা অঙ্ক সিলেক্ট করছি, দুইটা পার্ট সি টাইপের আর দুইটা বি টাইপের, এইগুলা বুঝাই দিলে। আর ওইখানে ইংলিশ তো করাই আছে, আমাদের বাংলা বুঝতে আরো সহজ হয়। তাহলে দেখবা খুব তাড়াতাড়ি তোমরা কাজগুলা করে ফেলতে পারবা। প্রথমে একটু বেসিক মনে করে দিই, এখানে আমাদের বিষয় হচ্ছে সরকারকে আমার কি করতে হবে? ব্যাট প্রদান করতে হবে, তাই তো? এখন ব্যাট আমি আমার পকেট থেকে বা আমার বাসা থেকে নিয়ে দিব না, ব্যাট দিব কিভাবে? আমি যে পণ্যটা বিক্রি করব, সেই পণ্য বিক্রয় করার পর যত টাকা বিক্রি করছি তার উপর ব্যাট দিব। এখন এই যে বললাম বিক্রি যা করছি তার উপর ব্যাট দিব, সেইটাও আসলে এইভাবে না। যেমন 5 লাখ টাকা বিক্রি করছি, 5 লাখের উপর সরকারকে আমি ব্যাট দিয়ে দিব না, কেন? 5 লাখ টাকার পণ্য যে আমি বিক্রি করছি সেই পণ্যটা কিন্তু আমার ছিল না, সেইটা আমি কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসছিলাম। তাহলে যার কাছ থেকে আমি কিনে নিয়ে আসছিলাম, আমি কি তার কাছে বিক্রি করছিলাম না সে আমার কাছে বিক্রি করছিল? এইটা বলো।
সে আমার কাছে বিক্রি সে আমার করছিল। কাছে তাহলে সে বিক্রি আমার কাছ থেকে বেডের টাকা নিয়ে নিছে না? জি স্যার। জি স্যার। ওই জন্য আমাকে যত টাকা আমরা বিক্রি করব, বিক্রি থেকে কত টাকার কাঁচামাল আমি ক্রয় করছিলাম সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমাদের কি করতে হবে? বেড বের করতে হবে। তাহলে মনে রাখবা, এখানে যত টাকা আমি বিক্রি করছি তার থেকে আমি যত টাকা কাঁচামাল ক্রয় করছিলাম সেটা কি করব? বিয়োগ করব। বিয়োগ করে আমরা বেড পরিশোধ করব। এখন টেবিলটা একটু জি বুঝিয়ে স্যার। দিই। টেবিলে দেখো তো প্রথমে কি লেখা আছে? প্রারম্ভিক কাঁচামাল মজুদ। খাতা বের করছো? জি স্যার। প্রারম্ভিক কাঁচামাল মজুদ শুরুতেই কেন লেখা? যে কোনো ব্যবসা শুরু করলে প্রথমে কিছু কাঁচামাল তাদের হাতে থাকে, আর সেইটা দিয়ে ব্যবসা পরিচালনা করা যায় না, তার জন্য কি করতে হয়? কাঁচামাল ক্রয় করতে হয়। তাহলে প্রারম্ভিকের সাথে কাঁচামাল ক্রয় কি হবে? যোগ হবে। এখন ক্রয় যখন চলে আসলো, ক্রয়ের সাথে কিছু বিষয় রিলেটেড আছে, যেমন ক্রয় পরিবহন, ক্রয় ফেরত। তাহলে ক্রয় পরিবহনের দ্বারা কি ক্রয়ের খরচ বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, কি মনে হয়? কমে স্যার কয়%? বৃদ্ধি পায়। দিদি। আমি যদি 50,000 কয় টাকা ফেরত? কাঁচামাল ক্রয় করি আর সেইটা আনতে গিয়ে যদি আমি 10,000 5,000 টাকা বাড়া দেই, তাহলে খরচটা কি 50,000 থাকলো নাকি 55,000 হয়ে গেল? 55,000। 55,000। তাহলে ক্রয় পরিবহন যদি হয়, ক্রয়ের সাথে যোগ হবে। আর ওই যে যোগ বললাম হবে, ফেরতটা বিয়োগ হবে। হ্যাঁ, 50,000 টাকার কাঁচামাল যদি ক্রয় করি সেইখান থেকে কিছু ফেরত দিয়ে দেই, তাহলে ফেরত দিয়ে দিলে কমে গেল নাকি বেড়ে গেল? কমে গেল। কমে গেল। তাহলে ফেরতটা কি হবে? বিয়োগ। বিয়োগ। মাইনাস দিদি। এইটাই কাজ। তাহলে আমরা সূত্রের মধ্যে লিখছি যোগ কাঁচামাল ক্রয়, যোগ লিখছি ক্রয় পরিবহন, বিয়োগ লিখছি কি? ক্রয় ফেরত। তারপর আবার বিয়োগ লিখছি আমরা সমাপনী কাঁচামাল। আর সমাপনী কাঁচামাল যখন আমরা বিয়োগ দিব তখন পেয়ে যাব কত টাকার কাঁচামাল আমি কি করছি? ব্যবহার করছি। এই যে একটা উত্তর আসছে, র মেটেরিয়াল ইউজড ইংলিশে, আর বাংলায় ব্যবহৃত কাঁচামালের ব্যয়। আরো কিছু উত্তর আসবে, এই সবগুলো উত্তর মনে রাখতে হবে, পরীক্ষা খাতায় লিখতেও হবে। এখন ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পর একটা খরচ যোগ হয়, বলতো কোন খরচ? প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ শ্রম বা মজুরি। প্রত্যক্ষ খরচটা প্রত্যক্ষ মজুরি হইতে পারে, প্রত্যক্ষ শ্রম হইতে পারে, প্রত্যক্ষ খরচ লেখা থাকতে পারে, মানে যাই লেখা থাকুক না কেন এইটার সাথে প্রত্যক্ষ লেখা থাকবে। আর প্রত্যক্ষ খরচটা যদি আমরা যোগ করে নেই তার সাথে পেয়ে যাব কি? মুখ্য ব্যয়। তাই তো? হবে। জি স্যার। জি প্রত্যক্ষ স্যার। খরচের পরই কি সব ব্যয় শেষ হয়ে যায় নাকি আরো বাকি থাকে? স্যার থাকে। বাকি আছে স্যার কারখানা ও এই পরিবহন। প্রত্যক্ষের পর ধারাবাহিকভাবে যেটা আসে সেটা হচ্ছে কারখানা ও পরিবহন। যে কোনো দোকান যেটা, সেটা ওই যে ফার্নিচারের দোকান হোক বা মোবাইলের হোক বা যে কোনো দোকান হোক, কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, সবগুলার কিন্তু কারখানা আছে যেখানে উৎপাদন করে। তাহলে ওই যে ওইটাকে বলে কি? ফ্যাক্টরি। তখন ফ্যাক্টরি ওভারহেডের বাংলা হচ্ছে এখানে কারখানা ও পরিবহন। তোমাদের বেটার এখানে বলছিলাম যে ফ্যাক্টরি ওভারহেডের আইটেম হচ্ছে অনেকগুলা, সেগুলা মুখস্থ করলে পারবা না, চলে যাবে, 12-14টা আইটেম আছে। ওইখানে আমাদের টেকনিক ব্যবহার হয়েছিল কি? যে প্রত্যক্ষ খরচ আর পরিচালন খরচ। ওখানে আমরা শিখছিলাম ডিরেক্ট এক্সপেন্স আর অপারেটিং এক্সপেন্স, মনে আছে কারো? ডিরেক্ট আর অপারেটিং বাদ দিয়ে বাকি যে খরচগুলো প্রশ্নে থাকবে সবগুলা কি হবে? কারখানা ফ্যাক্টরি ওভারহেড হয়। আর এখানে বাংলায় বলি শোনো, প্রত্যক্ষ খরচ যদি আমার প্রশ্নে একটা থাকে বা দুইটা থাকে, আর পরিচালন খরচ যদি দুইটা থাকে, তাহলে দুইটা দুইটা মিলে হইলো কয়টা? চারটা না? একটা। এই চারটা বাদ দিয়ে যদি দেখি আমার প্রশ্নের মধ্যে আরো দুইটা খরচ আছে বা আরো তিনটা খরচ আছে বা আরো চারটা খরচ আছে, মানে যেগুলো আমার অপরিচিত, তাহলে এই দুইটা বাদ দিয়ে অপরিচিত যেগুলো পাওয়া যাবে সেগুলোকেই বলা হয় কারখানা ও পরিবহন। আর যদি কেউ মনে করো শিখতে চাও, তাহলে আমি লিস্ট আছে বানানো, ওইগুলা দিয়ে দিব, বইয়ের মধ্যে তোমাদেরই আছে। ওইখানে 14 থেকে 15টা আইটেম আছে কারখানা ও পরিবহন। তো সেগুলো শিখা ভালো নাকি বুদ্ধি দিয়ে কাজ করলে ভালো? আমি বলবো এখানে বুদ্ধি দিয়েই কাজ করলে ভালো। কেন? আমরা সম্পূর্ণ অঙ্কটার জন্যই কিন্তু 15টা লাইন শিখতেছি না। তাহলে একটা আইটেমের ভিতর যদি 15টা শিখতে যাই কাজটা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে? জি স্যার। তাহলে আবার বলি কিভাবে ধরবা। প্রথম হচ্ছে প্রত্যক্ষ খরচ, এটা আমাদের চিনতে হবে, এটা তো প্রত্যক্ষ লেখাই থাকবে। আরেকটা হচ্ছে পরিচালন খরচ। তখন পরিচালন খরচ দুই ভাগ করা, বিক্রয় খরচ, প্রশাসনিক খরচ। তাহলে এই তিনটা নাম কি তোমাদের মুখস্থ থাকবে না? নাকি কঠিন? কথা বলো।
জি স্যার। একটা বলছি আমি প্রত্যক্ষ প্রত্যক্ষ খরচ, তারপর বলছি কি বিক্রয় খরচ, আরেকটা প্রশাসনিক খরচ। এই প্রশাসন। তিনটাকে তোমার প্রশ্নের ভিতর থেকে খুঁজতে হবে। খোঁজার পর এই তিনটা বাদ, স্যার এই প্রশাসনিক খরচ এটা কি? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভিতর যারা প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে সেটাকে বলে প্রশাসনিক, আর যারা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে পণ্য বিক্রি করে বা লেনদেন সম্পন্ন করে সেটাকে বলে বিক্রয় খরচ। ঠিক আছে? স্যার যে কোনো কলেজের মধ্যে গেলে দেখো, কলেজের যে মেইন অফিস থাকে, অধ্যক্ষের কার্যালয় যেখানে, সেখানে লেখা থাকে প্রশাসনিক ভবন। আর প্রশাসনিক মানে কি শুধু পুলিশ বোঝায়? না না স্যার। যে কোনো প্রতিষ্ঠান, স্কুল কলেজ হোক, কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক, সেইগুলার তাদের মেইন শাখা যেটা বা মেইন অফিস, সেই অফিসের ভিতরকে কি বলে? প্রশাসনিক ভবন। আর প্রশাসন। এখানে ভিতরে যারা কাজ করে সেইটাকে বলে প্রশাসনিক খরচ। তাহলে প্রশাসনিক খরচ হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরের খরচগুলা, আর বিক্রয় খরচ হচ্ছে প্রতিষ্ঠানের কোন খরচ? বাইরের খরচ। বাহিরের। আর দুইটাকে একসাথে বলে কি? পরিচালন খরচ। তাহলে আমরা কি এই তিনটা লাইন মুখস্থ করতে পারবো না? জি স্যার। এই তিনটা ছাড়া দেখো তোমার অঙ্কের মধ্যে দেয়াটা হলো অপচয়, কারখানা ব্যয়, পরোক্ষ খরচ। মনে করো এই উদাহরণটা আমার অঙ্কের মধ্যে এই তিনটা আর তিনটা মোট আমি দিয়ে পাইছি কয়টা? 6টা। এবার এই 6টার মধ্যে আমরা বুদ্ধি দিয়ে চিনবো যে কোনগুলা কি। তখন আমি প্রত্যক্ষ খরচটা চিনলাম, এটা প্রত্যক্ষ আলাদা। বিক্রয়ের প্রশাসনিক এই দুটাকে আমি করে নিলাম কি আলাদা। করে নেওয়ার পর দেখলাম এই তিনটা খরচ আমার অঙ্কের মধ্যে আছে। তখন এগুলা কি আমার পরিচিত নাকি অপরিচিত? অপরিচিত না? জি স্যার। জি স্যার। অপরিচিত যদি হয় সেটাকে কোন খরচ বলতে হবে? না বুঝলে বলো, বুঝাই দিব। স্যার বুঝি স্যার না, আরেকটু বলেন। কি বুঝো নাই বলো? আমি আগেই বলছি এখানে তিন ধরনের খরচ আছে, একটা প্রত্যক্ষ খরচ, একটা হচ্ছে পরিচালন খরচ, আর একটা হচ্ছে কারখানা উপরিব্যয় খরচ। তিন ধরনের খরচের মধ্যে দুইটা খরচ চেনা খুব সহজ, একটা প্রত্যক্ষ আর আচ্ছা। একটা পরিচালন। তাহলে এই তিনটা যদি আমার প্রত্যক্ষ আর এটা হচ্ছে তাহলে হয়, কারখানা পরীক্ষায়। হ্যাঁ, তাহলে ওই তিনটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেই তিনটা কি হবে? কারখানা উপরিব্যয় হবে না? কারখানা পরিবার। জি এইটাই, এই স্যার। কথাগুলো বুঝতে হবে। না বুঝলে 15টা আইটেম মুখস্থ করতে হবে, সেইটা কঠিন বিষয়। কারণ সম্পূর্ণ অঙ্কের জন্যই আমরা 15 লাইন শিখতেছি না, তো 15টা আইটেম কিভাবে হবে? তাহলে কারখানা পরিব্যয়ের পর উত্তরের নাম কি লেখা আছে? মোট উৎপাদন ব্যয়, অকেজ অকেজ দ্রব্য বিক্রয়। অকেজ দ্রব্য। এটা কি বুঝো? বাড়িতে জি আমরা স্যার, তো কাজ করা যায় না। বাড়িতে দেখো পুরাতন বই, পুরাতন ভাঙা চূড়া কোনো জিনিস বিক্রি করি না মাঝে মধ্যে? জি স্যার। জি স্যার। বিক্রি করলে কি হয়, আমাদের লাভ না ক্ষতি হয়? উত্তর দাও। বাড়িতে, কমে যাবে স্যার, কমে যাবে। হ্যাঁ, কমে যাবে স্যার। কমে যাবে না? বাসা বাড়িতে যখন আমরা পুরাতন কোনো জিনিস বিক্রি করি, যে কিছু লোক আসে পুরাতন জিনিস কিনে নিয়ে যায়, 20 টাকা কেজি, 30 টাকা কেজি নেয় না এরকম? জি স্যার। জি স্যার। আমাদের কাছে বিক্রি হলে আমাদের লাভ হয় নাকি ক্ষতি হয়? মানে যেই টাকা বিক্রি করছে সেটা লাভ নাকি ক্ষতি? ক্ষতি। হ্যাঁ, সেটা লাভ। কারণ তুমি যদি সেটা কোথাও ফেলে দাও তাহলে সেটা কি কোনো টাকা পাইছো? না। তার বিনিময়ে না সেটা না। স্যার। তুমি কারো কাছে বিক্রি করো, তোমাকে টাকা দিতেছো, তো সেটা লাভ। এখন কি বলি শোনো, একটা প্রতিষ্ঠানে দেখা গেল 1 লক্ষ টাকা এক মাসের খরচ আসছে, মানে তাদের এই মাসের ভিতর খরচ আসছে 1 লক্ষ টাকা, সেটা দিতে হবে সবার। কারণ তারা যদি প্রতিষ্ঠানের ভিতরে কোনো জিনিস নষ্ট হয়, একেবারেই নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে দিতে হবে। সেটা যদি তারা কারো কাছে বিক্রি করে 5,000 টাকাও বের করতে পারে, সেই টাকা মালিকের কাছে দেয়, যে একটা জিনিস নষ্ট হয়ে গেছিল, ওইটা আমরা না ফেলে দিয়ে 5,000 টাকা বিক্রি করছি, এটা আপনি নিয়ে নেন। তখন মালিকের কি সম্পূর্ণ 1 লাখ টাকা ব্যয় করতে হইতেছে নাকি 95,000 টাকা দিলে হবে? 95,000 টাকা। তো ব্যয়টা কি কমে যায় নাকি বেড়ে যায়? কমে যায়।
ব্যয় স্যার কমবে। এর জন্য এখানে ওই অকেজ দ্রব্যটা বিক্রি করছে সেটা আমরা এখানে বিয়োগ করব, কারণ এই অঙ্কটাই হচ্ছে আমাদের ব্যয় যোগ করা। আর অকেজ দ্রব্যটা বিক্রি করে আমার ব্যয় হয়েছে নাকি আয় হয়েছে? আয়। আয়। তাই আমরা এটা যোগ করব। সব সময় এটা থাকে না, শুধু দিয়ে রাখছি কি কারণ শিখে রাখলে ভালো, যদি থাকে তাহলে আমরা লিখবো। আর এইটার কাজ করলে মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদনের ব্যয়ের পর আমরা যখন টেইলরের দোকানে কোনো কাপড় বানাইতে দেই, তারা দেখো আমাদের সব সময় কোনো সময় দিয়ে দেয় আর কোনো সময় গেলে বলে যে 5 মিনিট বসেন বা 10 মিনিট বসেন, না হলে বিকালে এসে দিয়ে দিব, হয় না এরকম? তাহলে জি স্যার। এই কথার অর্থ কি, কাজটা কি শুরু করে নাই নাকি শুরু করছে? শুরু করছে স্যার। শুরু কত করছে, কিন্তু শেষ হয়নি। চলতেছে, শেষ হয় নাই, তাই তো, চলতেছে। জি স্যার। আমরা এখানে দেখো লিখবো প্রারম্ভিক চলতি কার্যের মজুদ, মাইনাস লিখবো আবার সমাপনী চলতি কার্যের মজুদ। ওই যে চলতি কার্যের দুইটা আছে, দুইটা লিখবো। এই দুইটা প্রশ্নে থাকলে দুইটাই দেওয়া থাকবে, আর না থাকলে একটাও থাকবে না। বুঝতে পারছি? জি স্যার। থাকলে দুইটাই থাকবে, না থাকলে একটাও। যেমন তুমি যদি টেইলারের দোকানে একবার যাও, কতগুলো বুঝছো, আজকে মনে করো আমি সকালে গেছি, আমাকে বলছে যে 1 ঘন্টা পর আসেন, তখন আমি বললাম পারবো না, বিকালে আসি। বলে হ্যাঁ আচ্ছা বিকালে আসেন। তাহলে আমি তার এখানে একবার গেছি নাকি দুইবার গেছি? দুবার। দুইবার। তাহলে একটা হচ্ছে প্রারম্ভিক আর একটা হচ্ছে কি সমাপনী। এভাবে মনে রাখলে মনে থাকবে। এখন যখন সকালে গেলাম বিকেলে গেলাম, কাজ তো শেষ হয়ে যাবে নাকি সব সময় চলতেই থাকবে? শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আবার আসবে আরো দুইটা, সেটা হচ্ছে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ আর সমাপনী তৈরি পণ্যের মজুদ। একটা প্রারম্ভিক তৈরি পণ্য, একটা সমাপনী তৈরি পণ্য। প্রারম্ভিকটা যোগ হবে, সমাপনীটা বিয়োগ হবে। তখন আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়, যে পণ্যটা বিক্রি করছি তার ব্যয়। এখন তার ব্যয় দিয়ে কি ব্যবসা শেষ নাকি আরো কিছু ব্যয় আছে? আর ভাই আছে পরিচালন। সেটার নাম পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের ভিতর দুইটা শিরোনাম, একটা বিক্রয় খরচ যারা বিক্রি করে, আর যারা প্রতিষ্ঠানের ভিতর কাজ করে সেটা প্রশাসনিক। এইখানে হবে সম্পূর্ণ ব্যয় শেষ, তাহলে নাম হবে মোট ব্যয়, যেটা আগে লিখতাম আমরা টোটাল কস্ট। এই চ্যাপ্টারটা ভালো করে যদি এখানে রিভিশন দিয়ে দাও আর সাথে সাথে বেটের পার্টটা আবার বাসায় নিজে নিজে করো, তাহলে দুই বইয়ের কাজ একসাথে শেষ হয়ে যাবে। তুমি পরীক্ষায় দুই বই মিলে 24 অথবা 20 নম্বরের অঙ্ক সহজেই করতে পারবা, মানে বাংলা ইংলিশ দুইটাই শেখা হয়ে গেল। এখন আমরা যেখানে আসছি টোটাল কস্ট, টোটাল কস্টের পর আলোচনা শেষ নাকি মুনাফা হবে? মুনাফা হবে স্যার। মুনাফা যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। যোগ হবে। মুনাফা যোগ করার পর কি পাওয়া যায়? মোট ব্যয়। মুনাফা করে মানুষ কি করে, বিক্রি করে না? জি স্যার। তাহলে মুনাফা যোগ করার পর পাওয়া যাবে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য পর্যন্ত হচ্ছে এই টেবিলটা, টেবিলের নাম উৎপাদন ব্যয় বিবরণী। এই টেবিলের দ্বারা আমরা আমাদের এখানে উদ্দেশ্য থাকবে কি বের করা, বিক্রয়ের টাকা। আর পেটের বিষয়ে আমরা অঙ্কের মধ্যে আলোচনা করব। এবার বই যদি সাথে থাকে, বই তো নাই, গ্রুপে ছবি দেওয়া আছে, ছবিটা বের করো। সমস্যা 7 নাম্বার, 7 নাম্বার একটা অঙ্ক আছে, প্রশ্নটা বের করো। করেছি স্যার। আরেকজন পাইছে? জি স্যার বের করেছি। বোর্ডে করে দিব না বুঝাই দিব, কোনটা হবে বলো? বুঝাই দিলে হবে নাকি করে দিব? কিছু বলে না, কি হলো? স্যার বুঝিয়ে দিন। তাহলে প্রশ্ন খেয়াল করো। অ্যাপেক্স ট্যানারি লিমিটেড বলছে 2022 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্য পাওয়া গেল। এখানে বলছে একদিকে দেখো কিছু নাম লেখা আছে, আর টাকার ওইদিকে লেখা আছে 1/7/2021, আবার আছে 30/6/2022। তাহলে 2021-এর ওই পাশ হচ্ছে প্রারম্ভিক আর 2022-এর ওই সাল হচ্ছে কি, ওইগুলো হচ্ছে
সমাপনী। তখন মজুদ পণ্য লিখছে 30,000, 20,000। 30,000 যেটা সেটা প্রারম্ভিক, আর 20,000 যেটা সেটা কি সমাপনী। কাঁচামালের ক্ষেত্রে কাঁচামাল আমরা আগে যেটা বললাম মজুদ পণ্য, এটা কিন্তু টাকা না। কাঁচামালের টাকা হচ্ছে 30,000 আর 20,000। দেখো তো একটু কলম দিয়ে সোজা কিনা। আমি যে 20,000 আর 30,000 বলছি সেটা কি কাঁচামালের টাকা? এতক্ষণ দুইজন কথা বললো, এখন আবার সাইলেন্ট হয়ে গেছে। শাহিদা ম্যাম একটু কথা বলেন আমাদেরকে, সবাই। এটা করাই দিই, একটা করাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই নিয়মের অঙ্ক শুরু করতে গেলে আমরা স্টেটমেন্টে যেটা পড়ে আসছিলাম, প্রথমে কি লিখতে হয়? প্রারম্ভিক কাঁচামাল মজুদ। প্রারম্ভিক কাঁচামাল মজুদ দেখো তো প্রশ্নে লেখা আছে 21 সালে 30,000। 30। তাহলে আমি লিখলাম 30,000। যোগ যদি লিখি আমি কাঁচামাল কি, কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয়টা দেওয়া আছে, খুঁজতে হতো। এই যে একটু নিচে দেওয়া আছে কাঁচামাল ক্রয় 5,60,000। 5,60,000 যোগ করলে 5,90,000। এবার আমাদের খুঁজতে হবে ক্রয় পরিবহন বা ক্রয় ফেরত ওই টাইপের কিছু আছে কিনা। এখানে দেখো আছে ক্রয় পরিবহন, যোগ হবে না বিয়োগ? যোগ স্যার। তোমরা পারো, হঠাৎ দেখা যায় তোমরা সবকিছুই পারো, আবার তোমরা কিছুই পারো। ক্রয় পরিবহনের টাকাটা 20,000 যোগ করলে 6,10,000। এইটুকুর পর কার মনে আছে বলো? বিয়োগ হবে কয় ফেরত? ওটা নাই তো না? সমাপনী কাঁচামাল কি মজুদ। সমাপনী কাঁচামালের টাকা 20,000 20,000। বিয়োগ করে দিলে এখানে চলে যাবে 5,90,000। নাম হবে ব্যবহৃত কাঁচামালের কাঁচামালের ব্যয়। ব্যয়। বিষয়টা একটু বুঝাই দিই। প্রথমে আমার কাছে 30,000 টাকা মজুদ ছিল, তার সাথে আমি 5,60,000 টাকা ক্রয় করছি, মোট হয়েছে 5,90,000। পরিবহন খরচ সহ হয়ে গেছে 6,10,000। আর 20,000 টাকা কাঁচামাল আমার হাতে অবশিষ্ট আছে, তাহলে থাকার কথা ছিল 6,10,000 টাকার। আর হাতে রয়েছে কত? 20,000। বাকিটুকু আমি কি করছি? বাকিটুকু আমি ব্যবহার করে ফেলছি। তাহলে কত ব্যবহার করছি? 5,90,000। এখন খরচ যোগ হবে প্রথমে কি প্রত্যক্ষ। প্রত্যক্ষ আমাদের প্রশ্নে কি আছে? প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি মানে কি স্যার এটা? প্রত্যক্ষ মজুরি মানে হচ্ছে যারা লেবার বা শ্রমিক যারা কাজ করে তাদের যে টাকা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। মানে কাঁচামাল সরাসরি যারা পণ্যের সাথে কাজ করে, যেমন এই যে ক্যালকুলেটর, এটা দোকানে বিক্রি হয়, মানে এটা কি দোকানে বানাইছে নাকি কোনো কারখানাতে? কারখানা। কারখানাতে যারা এটার সাথে কাজ করছে সেটাকে বলে মজুরি। আর এটা নিয়ে দোকানে যারা কাজ করে সেটাকে বলে বেতন। ঠিক আছে? জি স্যার। প্রত্যক্ষ মজুরির টাকা দেখো তো কত? 4,50,000। যোগ করে কত হয় বলো? 5,90,000 যোগ হচ্ছে 4,50,000, এখানে 10,40,000। নাম হবে মুখ্য ব্যয়।
এখন প্রত্যক্ষ মজুরি আসলো, তারপর এখানে শিরোনাম হচ্ছে যোগ কারখানা উপরিব্যয়। এবার আবার বলে দেই, কারখানা উপরিব্যয় ধরার জন্য আমরা বলছিলাম প্রত্যক্ষ খরচটা আলাদা করতে হবে আর পরিচালন খরচটা আলাদা করতে হবে। তাহলে আমাদের সম্পূর্ণ প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, দেখো এখানে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে, তারপর বলছে কারখানা উপরিব্যয়, প্রত্যক্ষ মজুরির 60%, টাকা দেয় নাই, বলছে প্রত্যক্ষ মজুরির উপর, মানে প্রত্যক্ষ মজুরি যত টাকা তার উপর 60%। আর তারপর লিখছে প্রশাসনিক খরচ এত টাকা, বিক্রয় বিপণন খরচ এত টাকা। তাহলে এখানে অতিরিক্ত আর কোনো খরচ নাই, একটাই আছে, সেটার নাম কি? কারখানা উপরিব্যয়। তাহলে আমরা লিখবো এখানে, এই যে কারখানা উপরিব্যয় 4,50,000, এটার কত পার্সেন্ট? 70%। এখানে বোঝানো প্রশ্ন হইল 4,50,000, 70% হচ্ছে 3,15,000। এটা হচ্ছে 13,55,000 মোট উৎপাদন ব্যয়। তাহলে মোট উৎপাদন ব্যয় হয়ে গেল। এবার হচ্ছে জোড়া, একটা জোড়া হচ্ছে ওই যে চলতি কার্যের জোড়া একটা, আর তৈরি পণ্যের জোড়া একটা, যদি থাকে দুইটাই থাকবে, আর না থাকলে একটাও থাকবে না। আমাদের প্রশ্নে চলতি কার্য দুইটা আছে, সমাপ্ত পণ্য দুইটা আছে। সমাপ্ত পণ্যটাকে আমরা বলি কি? তৈরি পণ্য। তাহলে আগে সমাপ্ত নাকি আগে চলতি? চলতি প্রারম্ভিক স্যার। কার্যের মজুদ বিয়োগ সমাপনী সম্পূর্ণ চলতি মজুদ সমাপনী চলতি কার্যের মজুদ। প্রারম্ভিকটা হচ্ছে 50,000, সমাপনীর টাকা 30,000। তাহলে 50,000 যোগ হবে আর 30,000 বিয়োগ হবে। 13,75,000। এটার নাম হবে উৎপাদিত। বিকৃত পণ্য। এটা বিক্রিত না, এটা উৎপাদিত, উৎপাদিত পণ্যের ব্যয়। তারপরে ওই ও তৈরি পণ্য লেখার পর হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আবার আমরা লিখবো, দেখো প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ বিয়োগ লিখবো সমাপনী তৈরি পণ্যের মজুদ। প্রারম্ভিকটা 75,000, সমাপনীটা 1,00,000। 75,000 একটা বিয়োগ 13,50,000, এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা কি লিখতেছো না বুঝতেছো? উপরের দিকে মুছে দিব? স্যার মুছে দিন। মুছে দেই? আচ্ছা স্যার। হ্যাঁ। জি স্যার, মুছে দেন। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের পর আমার পরবর্তী কাজ হচ্ছে যোগ পরিচালন খরচ বা পরিচালন ব্যয়। পরিচালন খরচ, পরিচালনের ভিতরে আমরা জানি বিক্রয় খরচ আর আরেকটা হচ্ছে প্রশাসনিক খরচ। এই দুইটা দুই ভাগে ভাগ করা থাকে। তখন আমাদের প্রশ্নেও দেখো দেওয়া আছে দুইটা। জি স্যার। বিক্রয় ও বিপণন খরচ হচ্ছে 1,80,000 আর প্রশাসনিক খরচ হচ্ছে 1,20,000। তাইলে 1,80,000, 1,20,000 এগুলা যোগ হবে ওই যে টাকার সাথে। যেমন আমি তো উপরে লিখছি, তোমরা বুঝে বুঝে লিখে দিও। তাহলে আমাদের লাস্টের টাকা ছিল 13,50,000, তার সাথে যোগ হবে 1,80,000, 1,20,000, টোটাল হচ্ছে 16,50,000। নাম কি হইতে পারে এটা? মোট ভাই। মোট ব্যয়।
মোট ব্যয় কোম্পানি কি করে? মুনাফা করে। মানে এখন হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এটা দেখো তোমাদের আগে মনে আছে কিনা আমি বলে দিবো সব। মুনাফার তিনটা নিয়ম আছে। একটা হচ্ছে সেটা লেখা আছে এইভাবে, ইনটু পার্সেন্টেজ। আরেকটা লেখা আছে দেখো, বিক্রয় মাইনাস মোট ব্যয়। এই হচ্ছে দুইটা। তিন নাম্বার হচ্ছে মোট ব্যয় ইনটু পার্সেন্টেজ, আর নিচে হচ্ছে 100 বিয়োগ পার্সেন্টেজ। কিছু মনে আছে? না থাকলে বলি। যদি আমাদের প্রশ্নে বলে মুনাফা মোট ব্যয়ের উপর, কথা বুঝতে পারছো? মুনাফা যদি জি মোট স্যার। ব্যয়ের উপর হয়, তাহলে মোট ব্যয় ইনটু পার্সেন্টেজ সূত্র হবে এইটা। মোট ব্যয়ের উপর মুনাফা বললে মোট ব্যয়ের সাথে পার্সেন্টেজ করে দিব, ওইখানে কোনো ঝামেলা নাই। আর দুই নাম্বারটা লেখার কারণ হচ্ছে সব সময় আমাদের প্রশ্নে কিন্তু মোট ব্যয় আমরা নিজেরা বের করি, আর তারা যদি বিক্রয়ের টাকা দিয়ে দেয় তাহলে মুনাফা বের করতে গিয়ে আমাদের খুব কষ্ট করতে হয়। বিক্রয় থেকে কি করবো তখন? মোট ব্যয়টা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে বুঝতে পারছো? দুই নাম্বার, জি স্যার। বিক্রয় দেওয়া থাকলে বিক্রয় থেকে মোট ব্যয়টা বাদ দিয়ে দিব, কোনো ঝামেলা নাই। এক নাম্বারটা ছিল মোট ব্যয়ের উপর পার্সেন্টেজ। আর তিন নাম্বার যেটা, এটা অনেকের প্রবলেম হয়, এটা হচ্ছে বিক্রয়ের উপর যদি মুনাফা বলে, কিন্তু বিক্রয় তো আমাদের প্রশ্নে কোনো সময় এই সময় যখন বলবে বিক্রয়ের উপর, তখন তারা বিক্রয়ের প্রশ্নের মধ্যে দিয়ে দিবে না। তাহলে যার উপর মুনাফা ধরার জন্য বলছে সেইটাই যদি না দিয়ে দেয় তাহলে তো ঝামেলা। তখন আমাদের কাজটা কি দেখো, আমাদের আজকের প্রশ্নে বলছে মুনাফা বিক্রয় মূল্যের উপর 20%, তাহলে আমরা এই বিষয়টা সবাই জানি। এই যে দেখো, মোট ব্যয় যোগ মুনাফা, মুনাফা, আর এই দুইটা মিলিয়ে কি হয়? বিক্রয়। তাহলে আমার আজকের অঙ্কে এখানে দেওয়া আছে মুনাফা 20%, আর আমরা জানি বিক্রয় মূল্য শতকরা কত পার্সেন্ট হয়? 100% হয় না? জি স্যার। তাহলে বিক্রয় যদি 100% হয় আর মুনাফা 20%, তাহলে ব্যয় কত পার্সেন্ট? 80%। হ্যাঁ, এটা বলতে এত সময় লাগে না। ব্যয় কত পার্সেন্ট হবে? 80% না? 80%। এই জি যে স্যার। 80 আর 20 মিলে 100, আর যদি 100 এখানে দেওয়া থাকে, এটা 20 বলা থাকে, এটা বের করা যায় 80। আবার দেখো, এই 80 যদি দেওয়া থাকতো আর এই 100 বোঝা যেত, তাহলে 20টা বের করা যেত। তখন এই সূত্রটা হবে কোন সময়? যদি বিক্রয় মূল্যের উপর বলে, তাহলে আমরা এখানে প্রয়োগ করি এই সূত্র। দেখো, মোট ব্যয় হচ্ছে 16,50,000। এখন এই কাজটা হচ্ছে নিচে 100 বিয়োগ হচ্ছে এই যে 20% এর 20, উপরে পার্সেন্টেজ মানে কত? 20। 20%। এইটাই, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এই যে 100 হচ্ছে সূত্র অনুযায়ী, আর এই পার্সেন্টেজ মানে প্রশ্নে যত পার্সেন্ট বলবে, আমাদের প্রশ্নে বলছে 20, তাই লিখলাম আমরা 20। কারণ কি, এই টাকাটা কিন্তু 80%, তাইলে এখানে আমরা 100 থেকে 20 বিয়োগ করলে কত পাই? 80 পাই না? 80। আর আমার যে টাকাটা দরকার মুনাফার টাকা, সেটা কত পার্সেন্ট? 20%। 20%। তাই আমরা উপরে লিখছি কত? 20। তাহলে এই সূত্র তিনটা ভালো করে মনে রাখবো, যেটাই দেয় এটা আমরা কাজ করব। তাহলে দেখো, 16,50,000 এটা ভাগ 80 গুণ 20, 4,12,500। 20,62,500 এখানে শেষ। এটার নাম হচ্ছে বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্যের পরে কিন্তু এই অঙ্কটা শেষ না, এই অঙ্কটা নিয়ে ব্যাট নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে লিখলাম দেখো, অতএব মূল্য সংযোজন কর বাংলা। মূল্য সংযোজন করার সময় আমরা সূত্র অনুযায়ী প্রথমে লিখবো বিক্রয় মূল্য, বিক্রয় সেটা মূল্য। 20,62,500। বিক্রয় মূল্য থেকে ব্যবহৃত কাঁচামাল ব্যয় বাদ দিতে হবে, কারণ ওই কাঁচামালের ব্যয়ের টাকাটা আমি আরেকজনকে দিয়ে আসছিলাম। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা কত বের করছিলাম? 5,90,000।
14,72,500। এটার নাম হচ্ছে মূল্য সংযোজন। সংযোজন। তাইলে আমরা যদি নিচে লিখি, সংক্ষেপে লিখি মূসক। মূসক সমান সমান হবে 14,72,500। আর বেটের হার কোনো জায়গায় দেখা লাগে না, এটা এমনি জানা থাকে কত, 15%। 15। 2,20,875। এইখানে হচ্ছে অঙ্ক শেষ। এই বিষয়টা কি কোনো সমস্যা আছে? বিক্রি করছে 20,62,500, এই টাকার উপরে ব্যাট দেওয়ার কথা, কিন্তু এই টাকার উপর কেন ব্যাট দিব না? কারণ আমি যে পণ্যটা বিক্রি করছি সেটা কাঁচামাল হিসাবে কারো কাছ থেকে কিনে নিয়ে আসছিলাম। ওই পণ্যের ব্যাট আমি যে কিনে নিয়ে আসছি, তাকে টাকা দিছিলাম, সে আমার কাছ থেকে ব্যাটের টাকা নিয়ে নিছে। তাহলে ওইটা আবার আমি ওইটা ডাবল টাকা দিব না, তাই আমি কি করব, বলবো যে ব্যবহৃত কাঁচামাল ব্যাটটা বাদ। তাহলে আমি দিব কত টাকার উপর? 14,72,500 মূল্য সংযোজন, মানে এই টাকার উপর ব্যাট ধার্য করা হবে। আর তারপর মূল্য সংযোজন কর বা মূসক লিখবো, আর 15% গুণ দিয়ে দিলে এখানে কাজ শেষ। সব সময় 10 মার্কের অঙ্ক আসে, ঠিক আছে? জি স্যার। এবার গ্রুপে 3টা আরো তো প্রশ্ন দেওয়া আছে, আর গ্রুপের 3টা অঙ্ক ট্রাই করো, আর ব্যতিক্রম থেকে আমি কিছু নাম্বার দিয়ে দিব না, ওইগুলা পরে ফেললো, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে আজকে শেষ দিয়ে দিই ক্লাস, কিছু বলার আছে? না স্যার। আচ্ছা, তাহলে রেখে দিলাম।